আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আচ্ছা, কেমন হয় বলো তো যদি আমি তোমাকে বলি 1570 টাকার ইঞ্জিনিয়ারিং 25 কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক ব্যাচ মাত্র 870 টাকায় পাবা, লিটারালি 870। এন্ড কুপন হচ্ছে কি? কুপন হচ্ছে গোল্ড। এটার ভিতরে সব কিছু আছে, লিটারালি সব, মানে তোমার কোশ্চেন ব্যাংকটারে কম্প্যাক্ট করে গোছানোর জন্য যা দরকার ভাই সব আছে, ঠিক আছে? সব। আচ্ছা, আমি জানি তুমি এগুলো সব জানো, ঠিক আছে? এই মজা করে আর বলবো না, বয়স হচ্ছে তো ভাই, মানে কেন যেন রিয়েলাইজ করতেছে বয়স হচ্ছে, দাঁড়িয়ে বাড়তেছে। একটু মজা করলাম আর কি। ব্যাক টু দ্য টপিক। আচ্ছা বলো তো ভাই, কোন জিনিসটা বেশি কঠিন? লাইক আমি তোমাকে বললাম 20 কেজির একটা চালের বস্তা তুমি 4 তলা উঠাবা, একবারে উঠাবা, ঠিক আছে? এইটা বেশি কঠিন নাকি তোমাকে আমি বলবো কিচ্ছু না ভাই, এই কলমটা এইভাবে তুমি টানা 10 ঘন্টা ধরে থাকবা, বা টানা 10 ঘন্টা তুমি টানা 1 মাস ধরে থাকবা, 1 মাস বাদ দাও, তুমি 30 মিনিট এভাবে এরকম করে ধরে থাকতে পারবা না। এটার একটা ব্যাখ্যা আছে, একটা ফিলোসফিক্যাল ব্যাখ্যা আছে। আমি বিশ্বাস করি অ্যাডমিশন সিজনে তোমার এই জিনিসটা বোঝা উচিত। দেখো, একটা প্রশ্ন সবার আগেই এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো যে কোন 5টা ওয়েতে তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করো তুমি চান্স মিস করবে ভাই, ফর শিওর চান্স মিস করবে। এবং কোশ্চেন ব্যাংক নিয়ে তো আমি সব থেকে বেশি কথা বলি না, দিস ইজ গোনা বি আ লাইফ চেঞ্জিং থিং। তুমি জানো যাবে এই ভুলটা করা যাবে না। ইনফ্যাক্ট যারা নিজে বাসায় বসে পড়তেছো না, তোমার অনেক বেশি কাজে আসবে। জাস্ট এই ভুলগুলো স্কিপ করবা, ঠিক আছে? আমি প্রত্যেকটা এক্সপ্লেইন করবো, এক লাইনে কিছুই বুঝবা না, ভিতরে অনেক কথা আছে, ঠিক আছে? আমি আসতেছি, বাট একটা জিনিস আমি তোমার একটু নর্মালি বুঝাই। তোমরা তো সবাই এটা চিন্তা করো যে ভাই অ্যাডমিশন সিজনে অনেক সহজ কাজই তো, যে আমি কোশ্চেন ব্যাংক সলভ করব। যদিও এই ভিডিওটা দেখার পরে তোমার কাছে এটা মনে হবে না, কারণ আমি অনেকগুলো কথাই বলবো। বাট আমি যদি তোমাকে বলি সব থেকে সহজ তোমার প্রিপারেশন কি, তুমি প্রবাবলি হয়তো এইটাই বলবা যে ভাই সহজ হচ্ছে কোশ্চেন ব্যাংক রেগুলার বেসিসে সলভ করা, এটাই তুমি বলবা। কিন্তু এই যে সহজ কাজ, এই সহজ কাজ মানে এটার সাথে আরো একটা জিনিস অ্যাড হয়ে যায়, সেটা হইতেছে কাজটা খুব বোরিং। বোরিং কাজ হলে যেটা দেখা যায়, অটোমেটিক্যালি মানুষজন এই কাজটা রেগুলার বেসিসে করতে পারে না, চাইলেও করতে পারে না। ঠিক যেমনটা তুমি যতটাই দুর্বল হও না কেন শরীরে, আমি তোমার যদি বলি যে 20 কেজি বস্তা 4 তলা উঠাইলেই তোমার লাইফ সার্থক, তুমি করে ফেলবা, কারণ এটা তো একবার। বাট আমি তোমাকে যদি বলি এই কলমটা তুমি 30 মিনিট ধরে রাখবা, তুমি কিন্তু পারবা না। তোমার আমি যাই বলি না কেন তুমি এটা পারবা না, কারণ কাজটা দেখতে সহজ বাট পসিবল না। সো একটা উক্তি আছে অনলাইনে বিভিন্ন জায়গায় পাবা, যে পৃথিবীর সব থেকে সহজতম কাজগুলাকে দীর্ঘতম সময় করতে পারাটা হচ্ছে কঠিনতম কাজ। একটু ঘুরাই বলছি তো, আমি ইংলিশকে বাংলা করতেছি আর কি, আমি ইজিলি বলি যে লাইক পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে সহজ কাজ প্রতিদিন করা। আবারও বলি, পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে সহজ একটা কাজকে রেগুলার বেসিসে করা, কজ এটাকে বলে ডিসিপ্লিন। অর্থাৎ তোমার মনেই হতে পারে এই ভিডিওটা দেখার আগে যাচ্ছে কোশ্চেন ব্যাংক নিয়ে ভিডিও দেখতেছেই বা কেন, উদ্ভাস ভিডিও বানাচ্ছে, কোশ্চেন ব্যাংক করতে বলতেছে তাই, মেধা ভাই বলতেছে তাই, নাকি সবাই বলবে 1 মাস আগে তাই? আসলে কেন? ব্যাখ্যাটা হচ্ছে এইটাই যে দেখো, অ্যাডমিশন সিজনে তুমি যখন নতুন জিনিস দেখো, তুমি কি জানো কিনা এই যে তোমার রিলস দেখতে ভালো লাগে কেন? কারণ হচ্ছে ওইটা নতুন, ইউ ক্যান ডিসকভার, একটার পর একটা আসতেই আছে, তুমি কিছু একটা দেখতেছো, পুরাতন হোক নতুন হোক, একটা নতুন ফ্লেভার আছে এখানে। এটার সাথে একটা জিনিস অ্যাড হয়, সেটাকে বলে আমরা ডোপামিন। তো দেখা যায় তোমাকে যখন আমি একটা খুব কঠিন ম্যাথ দিব, যে একটা পিঁপড়া মনে করো এই কোণা থেকে এই কোণা যাবে, ওইখানে ওইটার ভিতরে সাইন থিটা বাইর করতে হবে, একটা বিশাল প্যাচের ঝামেলা করে দিলাম, ঠিক আছে তোমাকে। তো ওই ম্যাথটা সলভ করতে গেলে না তোমার ইনাফ পরিমাণ ডোপামিন হিট হয়, এবং দেখা যায় এরকম অনেক পাবলিক আছে যে সারাদিন বসে লিটারালি 2টা কঠিন ম্যাথ সলভ করছে। তো যেহেতু জিনিসটা কঠিন কিন্তু নতুন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভলিউম খুব কম, মানে খুব কম পরিশ্রম করলে তোমার ব্রেন স্যাটিসফাই হয়ে যায় যে না ঠিক আছে আমি তো ওই কঠিন ম্যাথটা সলভ করছি, বাট এটা তো বইটা আসবেই না, কখনো আসেও নাই। কিন্তু তোমার ব্রেইন দেখে যে না আমি যেহেতু নতুন জিনিস সলভ করছি, ব্রেইন তখন তোমাকে একটা ডোপামিন হিট দেয়, তোমার কাছে মনে হয় তুমি অনেক পড়ছো, বাট তুমি আসলে সারাদিনে 2টা ম্যাথ সলভ করছো, যে 2টা অনেক কঠিন, আসে আইআইটিতে, বইটা আসে নাই। আর যদি বইটা আসেও সলভ করবে হচ্ছে টপ 10, চান্স পাওয়ার জন্য ওই ম্যাথ সলভ করার দরকার নাই। সো এই কথাটা একটু বুঝো যে কোশ্চেন ব্যাংক সলভ করা যথেষ্ট সহজ, কিন্তু এটা প্রতিদিন প্রতিনিয়ত যাই পড়াক না কেন আমি এটাকে কম্প্যাক্ট করে ফেলবো, এই কাজটা করা অনেক কঠিন, রেগুলারলি করা অনেক কঠিন। এবং যারা এটা করতে পারে অটোমেটিক্যালি পিরামিডের উপরের জায়গাটাতে চলে যায়। অর্থাৎ
কোশ্চেন ব্যাংক সবাই সলভ করবে, তাহলে কি সবাই চান্স পাবে ভাই? ফর দ্য ফার্স্ট প্লেস, অন দ্য ফার্স্ট প্লেস সবাই চাইলেও সলভ করতে পারবে না, কারণ এই জায়গাটা রেগুলারলি করা অনেক কঠিন। ইজি, চিন্তা করো, তোমার যদি বলি তুমি আজকে জিমে যাই 50 কেজি ওয়েট দিয়ে কয়েকটা মাইরা দিয়ে চলে আসবে, আর জীবনেও তুমি জিম করবা না, তুমি কিন্তু এই সাহসটা রাখো যে ভাই হ্যাঁ পারবো ভাই, কি আর হবে। বাট আমি তোমাকে যদি বলি যে না, তুমি মৃত্যুর আগ পর্যন্ত রেগুলার বেসিসে জিমে যাবা এবং 5 কেজি ওয়েট দিয়ে তুমি সারাদিন হচ্ছে গিয়ে পুল করতে থাকবা, যে কোনো একটা এক্সারসাইজ করবা, তোমার কাছে কিন্তু এটা নিয়ার ইম্পসিবল লাগবে, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তো পসিবল না, মানে করতেই থাকবো মরার আগ পর্যন্ত, ইম্পসিবল, রাইট? সো সহজ কাজটা বারবার করতে পারাটা একটা দক্ষতা, এবং এটা সবাই করতে পারে না। সো দ্যাটস ওয়াই এটা মাথায় রেখো যে যত মানুষই কোশ্চেন ব্যাংক সলভ করুক না কেন, সে পারবে না একদম থ্রু আউট দ্য হোল সিজন। প্রতিদিন ভাইয়া যা পড়াচ্ছে ওইটাকে গুছায় ফেলবো বাসায়, এটা কোশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট সলভ করবো, কম্প্যাক্ট করবে, এই কাজটা সবাই করতে পারবে না। একদিন করবে, 2 দিন করবে, 3 দিন করবে, সর্বোচ্চ 1 সপ্তাহ করবে, তারপরে নাই। বুঝতে পারছো? এবার আসো, তার মানে বুঝলাম যে কোশ্চেন ব্যাংক সলভ করা দরকার, এবং মানুষ চাইলেও তোমাকে এখানে রেপ্লিকেট করতে পারবে না, কারণ ইউ ক্যান নট কপি হার্ড ওয়ার্ক ভাই, ইউ ক্যান নট কপি ডিসিপ্লিন ভাই, তোমাকে রেপ্লিকেট, তোমাকে কপি কেউ করতে পারবে না, ঠিক আছে? এবার আসো, কোন 5টা ভুল তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভিং এর সময় করো, তুমি বিশাল বড় ধরা খাবা, চান্সেস আর ভেরি হাই তোমার ওয়েটিং লিস্টেও চান্স আসবে না, ঠিক আছে? তো যারা নিজে বাসায় বিশেষ করে সলভ করো, তোমাদের জন্য এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে, মানে যারা সেলফ স্টাডি করতেছো আর কি, তোমাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রথমটা সেটা হচ্ছে নট ইয়োরস ইয়েট। নীল খেতে গেলে তুমি দেখবা যে তোমাদের সিনিয়র ব্যাচের ভাইয়াদেরই কিছু কোশ্চেন ব্যাংক তুমি পাবা, দাম হবে 200 থেকে 300 টাকার মতো, ঠিক আছে? মানে এটা পুরাতন কোশ্চেন ব্যাংক, তারা সলভ করে গেছে। এবং তুমি খেয়াল করলে দেখবা দোকানদাররা কিছু কিছু কোশ্চেন ব্যাংকের দাম রাখতেছে 100 টাকা, কিছু কিছু রাখতেছে 500 টাকা। 500 টাকা কোনটা জানো? যেটা একদমই কেউ কখনো টাচ করে নাই, ঠিক মতো পড়েও নাই, বইয়ের পেজগুলো নতুন আছে, ওই যে 3 ইডিয়টস এর ডায়লগটার মতো, যাদের ব্রেনকে বেচলে অনেক টাকা পাওয়া যাবে, বিকজ ব্রেনটা আনইউজড, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই যে তুমি দেখবা তোমার সিনিয়র ব্যাচের যেসব ভাইয়াদের বই অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল, মেজরিটি কেসেসে তুমি দেখবা এরা কিন্তু চান্স পায় নাই। কিন্তু যারা অ্যাকচুয়ালি চান্স পাইছে, যেমন আমি বইটা পড়তেছি, আমি তোমার এক্সপিরিয়েন্স বলি, আমি আমার লাইফে 3টা কোশ্চেন ব্যাংক পড়ছি, একই উদ্ভাসের 3টা কোশ্চেন ব্যাংক পড়ছি লিটারালি। মানে একটা পড়তাম আমার একাডেমিক লাইফে, তোমরা যদি পড়ে না আসো সমস্যা নেই, এখন থেকে পড়লেই হবে, বাট অ্যাডমিশন লাইফে আমার একটা তো উদ্ভাস থেকে দিছিলই, আর একটা আমাকে নীলক্ষেত থেকে একটা কপি বই কিনে আনতে হয়েছিল, কারণ ওইটা আমি দাগাইতে দাগাইতে পড়তে পড়তে এমন অবস্থা করে ফেলছিলাম যে ওইটা আমি আর দেখার উপযুক্ত ছিল না। অর্থাৎ তোমার যদি পরীক্ষার দিনের মানে পরীক্ষার আগের রাতে একটা বই খুলে ওইটার ভিতরে নিজের হাতের ঘাম দেখতে না পারো, নিজের কপালের ঝরা ঘাম দেখতে না পারো, ওইটার উপরে একটু কালো দাগ না দেখতে পারো, ওইটার উপরে তুমি নুডলস খাইছো, একটু ঝোল না দেখতে পারো, ভাই তুমি আসলে বইটা পড়ো নাই, এবং কোনোদিনও অ্যাকচুয়াল কনফিডেন্স তুমি পাবা না। পরীক্ষার আগের রাতটা খুব বাজে যাবে তোমার ভাই, এটা একটু বুঝো। অর্থাৎ বইটা তোমার নিজের হইতে হবে। এখন এখানে একটু কথা বলি, আমি কি ভাই হুদাই দেখাবো, মানে প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করবো? না ম্যাম, না, দ্যাটস নট দ্য কেস। একটু ধরাই দিই, মনে করো সে তুমি ভেক্টর চ্যাপ্টারটা খুলছো, কোশ্চেন ব্যাংকের ভিতরে তুমি ভেক্টর চ্যাপ্টারটা খুলছো। এখন এই ভেক্টর চ্যাপ্টারটা যখন তুমি সলভ করতেছো, ইউ হ্যাভ টু মেক শিওর কোন কোন ম্যাথে তুমি আটকাইছো ওইটা তোমার মতো করে দাগায় রাখা। আবারও বলতেছি, আবারও শুনো, খেয়াল করে শুনো। মনে করি তুমি ভেক্টর চ্যাপ্টারটা যখন করতেছো, ইউ হ্যাভ টু মেক শিওর যে ধরো 3 নম্বর ম্যাথে তুমি সূত্র ভুলে যাও, মানে স্পেসিফিক, জাস্ট এই ম্যাথে তুমি সূত্রটা ভুলে যাও, আসলেই ভুলে যাচ্ছ, অন্যগুলাই ঠিক আছে, তো তোমাকে একটু এরকম 3 নম্বরের এক সাইডে টান দিয়ে লিখে রাখা উচিত সূত্র। তুমি যেটা মনে করতে পারো ভাই, আমি যেটা বলছি সেটা এরকম না। আবার ধরো 11 নম্বর ম্যাথে তোমার ক্যালকুলেশন মিস্টেক হয়, একটু হাত দিয়ে ক্যালক সিএলসি লিখে রাখলাম, মানে আমার মনে থাকবে এটা দেখলেই। সো এই যে কাস্টমাইজেশনগুলো ছোট ছোট, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভাই একটা ইমেন্স লেভেলের কনফিডেন্স দেয়। এবং এটার সাথে তুমি যদি আরেকটা কাজ যেটা তোমার মাস্ট করতে হবে, যে কম্প্যাক্ট করা। মনে করো ভেক্টরের কোশ্চেন আছে সিকিউ এমসিকিউ মিলাই ধরো 100টা, আমি জাস্ট রাউন্ড ফিগার ধরলাম, কম বেশি অবশ্যই হবে। তো তোমাকে অবশ্যই এটার ভিতরে মার্ক করে যেতে হবে যে কোন কোন ম্যাথগুলো পরীক্ষার আগে না দেখলে হবেই না। এই যে তুমি মার্ক করে গেলা, এরকম মার্ক করা ম্যাথ তোমার টার্গেট থাকবে 100টা থেকে সবকিছু মিলায় 20টার অ্যারাউন্ডে করতে তোমার সময় লাগবে, ঠিক আছে? কিন্তু এই কাজটা যদি তুমি না করো পরীক্ষার আগে, লাইক ভাই কোশ্চেন ব্যাংকের সাইজ কতখানি হয়, এত মোটা, অ্যাটলিস্ট কেমনে শেষ করবা ভাই? আর শিট আছে, কোচিং এর পড়া আছে, হাজারটা কি নাই ভাই,
তুমি তো শেষ করতে পারবা না। সো ইউ হ্যাভ টু মেক শিওর এটা যেন ছোট হয় এবং এটা যেন তোমার নিজের ছাপ থাকে। ইভেন যারা ক্লাস করো ওইখান থেকে হইলেও নিজের একটা বইয়ের উপর এটা দাগায় রাখবা, সো দ্যাট কোশ্চেন ব্যাংকটা দেখলে তোমার ভাই নিজের মনে হয় মানে এটা আমি পড়ছি, আমার দাগানো। খেয়াল করলে দেখবা, যারা একটু পড়ালেখা করে এটা বুঝবা যে পরীক্ষার হলে হুট করে এরকম মনে করতে পারবা আচ্ছা এই পেজের নিচের এখানে ম্যাথটা ছিল, মেমোরি রিকলটা বুঝতেছো? মনে করো একটা কোশ্চেন আসছে, তুমি দেখার পরে এরকম চিন্তা করতেছো, মানে কল্পনা যে এরকম দুইটা পেজের উপরে ম্যাথটা ছিল, হ্যাঁ ছিল, হ্যাঁ প্লাস ছিল না মাইনাস ছিল, মানে তুমি এক্সাক্ট জানো না, বাট এরকম একটা রিকলিং প্রসেস কিন্তু ক্রিয়েট হয়ে যায় যদি তুমি নিজের কইরা পড়ো। এই কাজ যদি না করো ভাই, পরীক্ষার আগে গুছায় উঠতে পারবা না এবং তোমার দেখলে ভয় লাগবে। পরীক্ষার আগে নতুন বই দেখলে কিন্তু ভয় লাগে, মনে হয় যে আমি জীবনও পড়ি না, কিন্তু এখানে যদি তুমি একটু দেখো যে একটু ঝোল পড়ে আছে, আমি কইতেছি না তুমি যা ঝোল ফালাই দিয়ে আসো, বাট তোমার হাতের দাগ যদি একটু থাকে তখন তুমি একটা বিশ্বাস পাবো, জানো আমি তো গেছি এখান দিয়ে, ইনশাল্লাহ পারবো। বুঝতে পারছো? এই আর কি ব্যাপার। এবার আসো 2 নম্বর, থিওরি বেসড পড়ালেখা না করা। অর্থাৎ থিওরি বেসড পড়ালেখা না করা বলতে কি বোঝাচ্ছি? মনে করো এরকম অজস্র ম্যাথ পাবা, যেমন আমি তোমাকে বলে রাখি, এটা তোমরা পাওয়ার চান্স খুব হায়ার, পাওয়া ইনশাল্লাহ পাবা। লাইক ধরো এরকম একটা ম্যাথ, যেই ম্যাথে লাইক ধরো এমন পাবা এরকম যে লাইক একটা ট্রেন আর একটা বাস সমান্তরাল চলতেছিল, বাসটা এত দূর গেল, দেন ট্রেনটা ওরা ওভারটেক করলো, ট্রেনটা একটু স্পিড কমাইলো, বাস আবার ওভারটেক করলো। এই যে ক্যাটাগরির ম্যাথগুলা তুমি খেয়াল করলে দেখবা, এই ম্যাথটা সলভ করতে গেলে তোমাকে একটা থেকে দুইটা থিওরির হেল্প নিয়ে নতুন একটা থিওরি ক্রিয়েট করা লাগছে। কিরকম? যেমন আমরা ছোটবেলায় 9-10 থেকে পড়ে আসছি বাঘ হরিণকে ধরবে, এইরকম বাঘ হরিণকে ধরার দুইটা কনটেক্সটের ম্যাথ একসাথে অ্যাড করলে তুমি দেখবা কোশ্চেন ব্যাংকে একটা ম্যাথ তুমি পাবা। এটা পাবাই, আমার তো মুখস্থ আছে ওই জায়গায়, আমি জানি এরকম একটা পাবা। তো ওই ম্যাথটা করার সময় তুমি খেয়াল করবা যে তোমার কিন্তু বিভিন্ন প্রকারের নতুন থিওরি আসতেছে। নতুন থিওরি বলতে এমন না যে নতুন সূত্র, বাট নতুন থিওরি বলতে ওই ম্যাথটা সলভ করবো কেমনে, এটাই তো থিওরি, রাইট? সো তুমি দেখবা এই ম্যাথটা সলভ করার জন্য তোমাকে স্পেসিফিক এই ওয়েতেই যাওয়া লাগবে। এই জিনিসটা যেন তোমার মাথায় ডেভেলপ করা থাকে। আমি যেটা করতাম অনেক সময়, লাইক ধরো এরকম একটা ম্যাথ ছিল যেখানে 2 বার ডেরিভেটিভ করলে উত্তর আসে, তো আমি ম্যাথের প্যাটার্ন দেখে এতবার সলভ করছি যে ওটার বাইরে আমি এরকম লিখে রাখছিলাম যে 2 বার 2 ডিফারেন্সিয়েশন। এটা লেখার মানে কি ভাই? প্রথম কথা হচ্ছে নিজের মনে হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে তুমি এটা ভুলবা না। এই প্যাটার্নের ম্যাথ দেখলেই তোমার মনে পড়ে যাবে, আচ্ছা বইয়ের এখানে একটা ম্যাথ ছিল, সাইডে লেখা ছিল 2 বার ডিফারেন্সিয়েশন করা লাগে। সো দিস ইজ কল্ড, যে নতুন থিওরিটাকে তোমাকে রেসপেক্ট করতে হবে, যতটুকু জানা দরকার। দেখো কোশ্চেন ব্যাংকের উপরেও থিওরি থাকে, আমরাও যখন সলভ করাই, ইভেন 1 ঘন্টার ক্লাসগুলোতেও কিন্তু আমি থিওরিগুলো বলে দিব যে এইখান থেকে এইটুকু দেখলে হবে, মানে এর বাইরে তোমার কিছু লাগতেছে না, মেয়ের কথা, ঠিক আছে? তো এই কাজটা তোমাকে নিজেরও করতে হবে, অর্থাৎ ওইটার রিলেটেড থিওরিটা তোমার যেন জানা থাকে। শুধুমাত্র কোশ্চেন ব্যাংক মুখস্থ করবো, সলভ করবো, এটা কিন্তু হয় না। কোশ্চেন ব্যাংক সলভ করব এবং ওইটা আমি গাধার মতো না, আমি ওইটা বুঝে সলভ করব প্রথমবার, দেন কয়েকশো বার করবো। কয়েকশো বার পারবা না, ধরলাম 10 বারই করবা, ঠিক আছে? সো প্রথমবার যেন থিওরি বুঝে তুমি সলভ করো। আমি বলতেছি না যে ওইটা থিওরি বোঝার জন্য তোমার বিশাল ডেপথে যাওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। অ্যাটলিস্ট ওইটা সলভ করাইতে রাখছেটা কি, যে লাইক ধরো এটা ওই বাঘ হরিণের ম্যাথ করতে তোমার সূত্র লাগছে s = ut + ½ at²। এই যে এই সূত্রটা ইউজ করতে হয়েছে, এইটা জানাটাও কিন্তু একটা থিওরি। আমি তোমার বলতেছি না তুমি এই সূত্রের প্রমাণ দেখে আসো যে এই সূত্রটা হয়েছে কেমনে, দরকার নাই। থিওরি কোনটা? এই সূত্রটা লাগতেছে, এটাই থিওরি। সো এই জিনিসটা ডিসকভারিতে রাখা, যে আচ্ছা এইখানে 2 বার ডিফারেন্সিয়েশন করা লাগে, আচ্ছা এইখানে আগে আর কি আমার টি এর ভ্যালুটা বের করতে হবে, এরকম ছোট ছোট যে জায়গাটা তুমি ভুলে যাচ্ছ, ওই থিওরিগুলো পারলে একটা খাতায় আলাদা নোট করতে পারো, আপ টু ইউ, ঠিক আছে? এবার আসো 3 নাম্বার, মুখস্থ লেভেলে না নেয়া। অর্থাৎ ধরো আমি এরকম চিন্তা করতাম, মেজরিটি পাবলিক এই ভুলটা করবা তোমরা, আমি বলে রাখতেছি। তুমি দেখবা যে তুমি ভেক্টর শেষ করছো, আমি কি তোরে শেষ করতে কইছিলাম ভাই? শেষ করলে তো পোষাবে না, লাইনটা ভুলে গেছো। লাইনটা কি ছিল? যে তুমি কনসেপ্টের যত বড় জাহাজই হও না কেন ভাই, আমি একই প্রশ্ন ব্যাংক এতবার সলভ করব যে তুমি আমার সামনে আসলে আমি তোমার ধৈর্য ছিঁড়া খায় ফেলাবো। বিকজ দিস ইজ দ্য পাওয়ার অফ হাই প্র্যাকটিস ভলিউম। অর্থাৎ আমি এই জিনিস এতবার সলভ করব যেটা মুখস্থ হয়ে যাবে। আমি এমনি ধরে মুখস্থ করব না যে এটা 2 বার ডিফারেন্সিয়েশন, 3 নাম্বার 2 বার ডিফারেন্সিয়েশন, লাভ নাই তো। আমি এটা সলভই করব 15 বার, একটা সিঙ্গেল ম্যাথ 15 বার সলভ করার পর দেখা যাবে যে ওই জিনিসটা আমার একদম মুখস্থ লেভেলে চলে গেছে, অটোমেটেড। সো কোশ্চেন ব্যাংক সলভ করা বলতে আমরা মনে করি যে ভাই করছি তো একবার, দ্যাট ইজ নট দ্য প্রসেস। আবার তোমরা অনেকে আছো দেখা করতেছো,
দেখে করো, প্রথমবার করো, দ্বিতীয়বার যেন দেখে না করো, তৃতীয়বার যেন দেখে না করো। একটা পয়েন্টে এই জিনিসটা যেন তোমার একেবারে মুখস্থ লেভেলে চলে যায়, এইটা যদি মেকশোর করতে না পারো ভাই, হবে না, হবে না। আমি আবারও বলতেছি, আমি এরকম করতাম যে ধরো একটা ম্যাথ সলভ করতে পারছি, শেষ, ওইটার দিকে আমি আর ফেরত আসবো না। এখন ধরো এরকম করতে করতে 5 নাম্বার একটা ম্যাথ আমি সলভ করতে যাই, বাধা প্রাপ্ত হয়েছি, সুন্দর মতো এখানে একটা স্টার্ট দিলাম, দেন এই ম্যাথটা আমি এতবার সলভ করতাম, যেমনটা দেখা গেছে আমি 1 নাম্বারটা যেমন একবারেই পাইরে গেছি, এই 5 নাম্বার ম্যাথটা যেহেতু আমি বাধাপ্রাপ্ত হয়েছি, দেন সলভ দেখছি, আমি মেকশোর করতাম যে এই ম্যাথটা আমি এতবার সলভ করব যেন এই ম্যাথটা দেখতেও আমার কাছে 1 নাম্বারের মতোই সহজ লাগে। অর্থাৎ 5 নাম্বার ম্যাথটা কিন্তু সহজ ছিল না, 1 নম্বরের থেকে অনেক বেশি কঠিন ছিল, কিন্তু আমি এমন লেভেলে করব, এতবার প্র্যাকটিস করব, মুখস্থ লেভেল হয়ে যাবে, তখন আমার কাছে 5 নাম্বার দেখলেও 1 নম্বরের মতোই সহজ মনে হবে। এই জিনিসটা আমরা করি না, আমরা সলভ করা মানে বুঝি যে একবার দেখে গেছি শেষ। দ্যাটস নট দ্য কেস ভাই, তোমাকে দেখতে হবে, কম্প্যাক্ট করতে হবে, নিজের ফ্লেভার আনতে হবে, মুখস্থ লেভেলে নিতে হবে, তাইলে জিনিসটা কাজে আসবে। এবার আসো টাইম ফ্যাক্টর, সেটা হইতেছে কি, ধরো কোশ্চেন ব্যাংকে আমি যে তোমার একটু আগে বললাম যে একটা বাস ট্রেনের অতিক্রম করবে, ট্রেন আবার বাসের অতিক্রম করবে, দেন ওরা কি মিলিত হইতে পারবে কিনা, যাত্রাপথে কয়বার মিলিত হবে, এই যে ম্যাথটা, তো তুমি খুব বুঝে বুঝে সলভ করছো জিনিসটা, নাইস। বাট প্রবলেম হয়েছে একটা, সেটা হচ্ছে তুমি 3 মিনিটে সলভ করতে পারতেছো না, বিপদ। আবার ধরো সেম একটা এমসিকিউ তুমি সলভ করছো, ঠিক আছে, কিন্তু বুয়েটের প্রিলিতে এমসিকিউতে তুমি টাইম পাচ্ছ 36 সেকেন্ড, ধরলাম একটু বাড়ায় যে তুমি সব এমসিকিউ উত্তর করবা না, আমি নিজেই 60টা উত্তর করছি, সমস্যা নাই, 60টা করলেই হবে ইনশাল্লাহ, তো ধরলাম তুমি 40 সেকেন্ড করে পাও, তো অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু মেক শিওর এটা তুমি 40 সেকেন্ডে পারো। এখানেও ঠিক একই থিওরি, মুখস্থর মতো, মানে যতক্ষণ না তোমার মনে হবে যেমন এটা মুখস্থ লেভেলে চলে গেছে ততক্ষণ সলভ করতে হবে। অর্থাৎ আমি এরকম করতাম যে আচ্ছা এই পার্টিকুলার ম্যাথটা আমার সলভ করতে 10 মিনিট লাগছে, আমি এই ম্যাথটা তত, ধরো রিটার্ন, তো আমি এই ম্যাথটা ততবার সলভ করব যতবারে যখন আমি দেখবো যে এই ম্যাথটা আমি 3 মিনিট না, বাসায় করতেছে একটু কম ধরবা টাইম, যে আমি ম্যাথটা 2 মিনিটে সলভ করতে পারতেছি উইদাউট এনি প্রেশার, তখন আমি থামবো। সো ওই পর্যন্ত তোমাকে এটা সলভ করতে থাকা লাগবে। এটা হচ্ছে টাইম ফ্যাক্টরটা খেয়াল করে সলভ করা। শুধুমাত্র সলভ করলে হবে না, এমন হবে অনেকবার যে তুমি সলভ জানো বাট সময় নেই। বুঝাইতে পারছি? এমসিকিউতেও হবে, রিটার্নেও হবে, ঠিক আছে? অনেক ভার্সিটিতে কিন্তু রিটার্ন হবে, অনেক ভার্সিটিতে শুধু এমসিকিউ হবে, বুয়েটের প্রিলি রিটার্ন দুইটাই আছে, মাথায় রাখো এটা। এবার 5 অ্যাপ্রোচ প্লাস স্পেসিং। অ্যাপ্রোচটা কি? আমরা অনেকে অ্যাপ্রোচ করতে পারি না। মনে করো তোমার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা বাস এত বেগে এত ত্বরণে, এখান থেকে আমি জানি বাস কেন বারবার আসতেছে ভাই, এনিওয়েজ ঠিক আছে, একটা বাস এত বেগে এত ত্বরণে এখানে যায়, এটা করে। তো আমরা জাস্ট কি করি জানো, পরীক্ষা যখন আসছে আমরা কোশ্চেনটা একবার পড়ছে, নাইস, এবার এরকম করতেছি, তাকায় আসি, কলম কামড়াচ্ছি। ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে ম্যান। কাজ করে কেমনে? লেখা আছে বাস এত বেগে, আচ্ছা বেগের নিচে একটা ছোট্ট দাগ ভি, এত ত্বরণের নিচে একটা ছোট্ট দাগ এ, এইভাবে সলভ করতে হয়। যারা একটু নিট অ্যান্ড ক্লিন কাজ করতে পছন্দ করে, যেমন আমি যেমনটা করতাম, আমি কি করতাম জানো, এই মনে করো কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন আমার 3 আঙ্গুল জায়গা এই যে, ঠিক আছে, ধর আমি বইটা রিটার্নে করতেছি, হ্যাঁ খুব সুন্দর মতো চিন্তা করবো কি করতেছে। একটা বাস 10 মিটার পার সেকেন্ড বেগে, নাইস, আমি একটা দাগ টেনে দিছি, আমি বেগের ভ্যালু পাইছি ভি ইকুয়ালস টু, কলম দিয়ে দাগ প্যারানে 10 মিটার পার সেকেন্ড, একক সহ লিখবো। এত ত্বরণে এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত দূরত্ব এস ইকুয়ালস টু 5 মিটার। মানে আমি একদম 9-10 উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেন সবাই বুঝে যান। সো দেখো এখানে একটা ঘটনা ঘটছে এবং সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে ইউ হচ্ছে 0। ঘটনা কি ঘটছে, যখন তোমাকে বলবে যে সময় কত ছিল সে, তো তুমি জানা গেছো যে এখানে লিখে রাখলাম টি ইকুয়ালস টু 1, তুমি কিন্তু অটোমেটিক্যালি বুঝে গেছো যে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইজি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। তুমি একটা জিনিস রিলেট করতে পারবা, যারা উইকলি এক্সাম দিচ্ছ, ডেইলি এক্সাম দিচ্ছ, দেখবা যে সূত্র মাথায় আসে না, মানে ইউ নো দ্য ফর্মুলা, বাট এই ম্যাথে কোন সূত্র লাগবে এইটা তুমি জানো না। না জানার কারণ কি? কারণ তুমি কোশ্চেন ব্যাংক এভাবে সলভই করো না। তুমি কখনো এইভাবে সলভ করো নাই যে আচ্ছা আমার সূত্র কখন মাথায় আসবে, যখন তুমি জানো যে এই জিনিসগুলো জানি, তখন কিন্তু অটোমেটিক্যালি সূত্র চলে আসে যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তখনই আসে, রাইট? এমনি তো আসবে না। সো তোমাকে এরকম করে বাসায় সলভ করতে হবে। অর্থাৎ অ্যাপ্রোচ, এটাকে বলে অ্যাপ্রোচ। অর্থাৎ আমি ম্যাথটা দেখে কিভাবে আগাবো, ম্যাথের দিকে তাকায় প্রেমে পড়ে গেলে তো হবে না ভাই, ম্যাথকে তো আগাইতে হবে, নাহলে তো শেষ হবে না। টাইম তো 3 মিনিট রিটার্নে, এমসিকিউ তো আরও কম, তাইলে? সো এই অ্যাপ্রোচ হইতে যাইতে হবে। আরেকটা লেখা ছিল কি, স্পেসিং। স্পেসিং বলতে 3 আঙ্গুল জায়গায় লেখার প্র্যাকটিস করা। যেমন ধরো আমি কিরকম সলভ করতাম,
দেওয়া আছে, এটা এক পাশে লিখে রাখতাম। এবার এখান থেকে আমি সলভ করতেছি। সেই ধরো সূত্র এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সূত্র অ্যাপ্লাই করতেছি, এই বরাবর পুরাটা লেখা শেষ। দেন কলম দিয়ে স্কেল টান দিয়ে, স্কেল পাবা না, কলম দিয়ে একটা সোজা দাগ, দেন আবার লেখা, দাগ, লেখা, দাগ, এরকম করে লেখার প্র্যাকটিসটা করতে হবে। কোনোদিনও এরকম চিন্তা করো না যে পরীক্ষার হলে দুম করে আকাশ থেকে তুমি এটা পেরে গেছো, এটা হবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ফ্রম ইউর হোম। নিজের বাসায় এই জিনিসটা তোমার প্র্যাকটিস করার অভ্যাস থাকতে হবে, নাহলে তুমি এটা করতে পারবা না। এবং প্রত্যেকটা ম্যাথ তোমাকে এভাবে সলভ করতে হবে। আমি আমার সময় দিস্তা খাতা কিনে আনতাম। দিস্তা খাতার কিন্তু দাম অনেক কম থাকে, বাজারের যে কোনো খাতার থেকে দিস্তা কাগজের দাম অনেক কম, যে কোনো দোকানে পাবা। দিস্তা কাগজ নিয়ে অনেক সময় বাবাকে বলতাম, বাবা সবসময় দিত না, মেজাজ ঠান্ডা থাকলে দিত, না থাকলে আমি নিজে করতাম। সেটা হচ্ছে রুলার টেনে ফেলতাম। রুলার টানতে যেদিন প্যারা খাইতাম কিচ্ছু না, খাতাটা ধরে ভাঁজ করতাম, মানে 3 আঙ্গুল জায়গায় স্পেসিং রেখে, মানে ধরো দিস্তা কাগজটা এতটুকু হয়, তো এখানে ধরো তুমি 3টা থেকে 4টা ম্যাথ করতে পারবা। সো ভাঁজ করে নিলেই কিন্তু হয়ে যায় 3 থেকে 4টা ভাঁজ। অ্যান্ড দেন ওই খাতাতেই আমি সলভ করতাম, ওই খাতাতেই প্র্যাকটিস, ওই খাতাতেই সলভ। এটা ছিল বুয়েটের রেজিমেন্ট। আমার বুয়েটে যাওয়ার জন্য একটা রেজিমেন্ট ক্রিয়েট করছিলাম, যে এর বাইরে আমি লিখতেই পারি না। আবার ধরো যাদের এমসিকিউর প্রশ্ন আসে, তোমরা কি করবা, দেখো এমসিকিউর জন্য কিন্তু রাফের কিছু দিবে না, রাফ করতে দিবে না, কিন্তু তোমাকে কোনো পেজ দিবে না, কিন্তু রাফ করতে দিবে বাট পেজ দিবে না। তখন কি হয়, কোশ্চেনের আশপাশে রাফ করতে হয়। তার মানে কোশ্চেন ব্যাংকের ভিতরেই অ্যাটলিস্ট পেন্সিল দিয়ে হইলেও তোমার আশপাশে রাফ করার অভ্যাস থাকা লাগবে, যে কোনা দিয়ে কি হইতেছে এইটা কইরা যাইতে হবে। অর্থাৎ তুমি যখন একটা রিটেন কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করতেছো, ইউ হ্যাভ টু মেক শিওর তুমি এটা এক্স্যাক্টলি পরীক্ষায় এভাবে আসলে যা করতা সেভাবেই করতেছো কিনা। যখন একটা এমসিকিউ সলভ করতেছো, ইউ হ্যাভ টু মেক শিওর এইটা যদি এই ভর্তি পরীক্ষায় আসতো, যেভাবে করতাম আমি এক্স্যাক্টলি ওইভাবে করতেছি কিনা। দ্যাটস দ্য ক্যাচ দেয়ার। যতক্ষণ না তোমার মনে হবে যে ম্যাথটা আমি বুঝছি বাট আমি 3 আঙ্গুলে আটাইতে পারতেছি না, বুঝবো তোমার ম্যাথ করা হয় নাই, কিচ্ছু হয় নাই, আবারও করো। এই জায়গাটা যদি না করতে পারো, কোশ্চেন ব্যাংক সলভ করা তোমার হচ্ছে না, করতেছো ঠিকই বাট চান্স হবে না ভাই। সো দ্যাট ওয়াজ অল ওভার দ্য হোল ভিডিও। খুবই ক্রুশাল 5টা পয়েন্ট। আমি তোমার একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে, যাদের তুমি চাও যে তোমার সেম ভার্সিটিতে পড়ুক তোমার সাথে, অ্যাটলিস্ট এই 5টা পয়েন্ট লিখিত আকারে তার মেসেজে দিয়ে দাও, যে এই 5টা ভুল করিস না whenever you are doing the question bank solving thing। কারণ তোমার বন্ধু যদি তোমার ভার্সিটিতে আসে, তোমার সিট তো আর একটা না ভাই, কিচ্ছু হবে না। অপরিচিত মানুষের সাথে পড়ার থেকে একটা পরিচিত ফ্রেন্ড আসলে ভালোই লাগবে, খারাপ লাগে না। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।